স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে। HTML এ হেডিং ট্যাগের পরবর্তীতে সবথেকে বেশি ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আমরা কোড এডিটর ওপেন করে নেই এবং সচরাচর আগের মতোই একটি ফাইল তৈরি করে নেই। ফাইলের নাম দিব ptag.html। আমরা প্রথমেই HTML যে টেমপ্লেটটি আছে এটি লোড করে নেওয়ার জন্য আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে এন্টার দিলেই সেটি লোড হয়ে যাবে। এখান থেকে আমরা এখানে লিখতে পারি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ বা প্যারাগ্রাফ ট্যাগ লেখার পরে আমরা বডিতে প্যারাগ্রাফ ট্যাগ লেখা শুরু করতে পারি। এর জন্য আমরা প্রথমে h1 ট্যাগ নেই। দিস ইজ এ হেডিং, আমরা জাস্ট এই কথাটুকু লিখলাম এবং এরপরে আমরা একটা প্যারাগ্রাফ লিখব। প্যারাগ্রাফ দিলাম লরেমের 20 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ। আমরা এই প্যারাগ্রাফটি লেখার পর যদি ফাইলটি লোড করি, লাইভ সার্ভার দিয়ে ওপেন করি, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আউটপুট দেখা যাচ্ছে এমন। আমরা হেডিং ব্যবহার করেছি এবং এখান থেকে প্যারাগ্রাফ ব্যবহার করেছি। আমরা সচরাচর যে প্যারাগ্রাফগুলো দেখতে পাই, এই প্যারাগ্রাফের যে ফন্ট সাইজ থাকে, এই ফন্ট সাইজটা থাকে 11 পিক্সেল বরাবর। এখানে আপনি দেখলে একটু বড় দেখতে পাচ্ছেন, কারণ আমি এখানে যদি জুম করি দেখবেন যে 150% জুম করা আছে আমার স্ক্রিনটা। আমরা এই জুমটাকে 100% করলে আপনি বুঝতে পারবেন যে প্যারাগ্রাফটাকে সাইজ এক্স্যাক্টলি কত। আমরা হেডিং ট্যাগের এক্স্যাক্ট সাইজটাও এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা প্যারাগ্রাফ ট্যাগটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আর আমরা যদি একটি প্যারাগ্রাফ ট্যাগের নিচে আরেকটি প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করি, সেক্ষেত্রে কীরকম আউটপুট আসে চলুন দেখা যাক। আমরা এখানে লোরেমের পরে আরেকটি প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে পারি, সেকেন্ড পি ট্যাগ লিখে আরেকটি ট্যাগ ব্যবহার করলাম। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ ট্যাগ এর শেষে এখানে কিন্তু আরও জায়গা আছে, সে কিন্তু নিচে আরেকটি প্যারাগ্রাফ ট্যাগ লেখা নেওয়ার কারণে সেখানে চলে এসেছে। এখন আমরা চাইলেই কিন্তু এই ট্যাগটাকে এখানে নিতে পারতাম, কিন্তু HTML এর কিছু ক্রাইটেরিয়ার কারণে সেটি এখানে আসতেছে না। কিন্তু আমরা যদি CSS ব্যবহার করি ইন ফিউচার, যখন CSS ব্যবহার করব, তখন আমরা কিছু প্রপার্টি ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে এই পি ট্যাগটাকে এখানে নিয়ে আসতে পারবো। খুবই মজাদার এবং খুবই শিক্ষণীয় ব্যাপার। যখন আপনারা CSS শিখবেন, খুব মনোযোগ দিয়ে শিখবেন, তখন অনেক অ্যাক্সেস আপনারা হাতে পেয়ে যাবেন এবং পরবর্তীতে CSS শেখার পরেও যে অ্যাক্সেসগুলো আপনার মনে হবে যে আমি আরও কিছু স্বাধীনতা পেলে আরও ভালো ডিজাইন করতে পারতাম, সেক্ষেত্রে আপনি জাভাস্ক্রিপ্ট শিখবেন। জাভাস্ক্রিপ্ট শিখলে আপনি একদম স্বাধীনতা পেয়ে যাবেন। আপনি যা ইচ্ছা, যেমন ইচ্ছা তেমন ডিজাইন করতে পারবেন এবং সেই সঙ্গে অনেক সুন্দর সুন্দর ডিজাইনও করতে পারবেন। আমরা যদি এই ট্যাগটাকে এখানে লিখতে চাই অন্য একটি ট্যাগের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা এখানে এটিকে জাস্ট কেটে দিয়ে এখানে আরেকটি ট্যাগ নিতে পারি। এই ট্যাগগুলোকে স্প্যান ট্যাগ বলে। স্প্যান ট্যাগ নেওয়ার পর এখানে লিখতে পারি সেকেন্ড পি ট্যাগ। এখন যদি আমরা শো করি, সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে সেকেন্ড পি ট্যাগ শো করতেছে। আমরা পরবর্তীতে জানবো স্প্যান ট্যাগ এবং এই রিলেটেড আরও কিছু ট্যাগ আছে, এই ট্যাগগুলো কি কাজ করে এবং কিভাবে কাজ করে। আমরা প্রথমে যে দেখলাম পি ট্যাগ, এই ট্যাগটা হচ্ছে ব্লক ট্যাগ। কারণ এই ট্যাগটা যখন এখানে ব্যবহার করা হয়েছে, এ কিন্তু সোজাসুজি একটা ব্লক দখল করে নিয়েছে। আপনি যখন এখানে ক্লিক করে ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পর এলিমেন্টগুলো লোড হতে একটু সময় লাগতেছে। এখান থেকে জাস্ট আমরা বডিটা খুলে নেব এবং এখান থেকে যদি H1-এ হোভার করি, সেক্ষেত্রে দেখতে পারবেন যে H1-এর যে ব্লকটা আছে সেটি স্ক্রিনের শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে গেছে। আবার যদি পিতে হোভার করি, সেক্ষেত্রেও দেখতে পারবেন যে পির যে ব্লকটা আছে সেটি কিন্তু স্ক্রিনের শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে গেছে। এখন পরবর্তীতে আমরা কিছু ট্যাগ দেখব, যে ট্যাগগুলো ব্লক লেভেল হওয়া সত্ত্বেও কিন্তু ছোট ছোট ব্লক এবং ইনলাইন ব্লক হয়।
সেই ট্যাগগুলো স্ক্রিনের যে উইডটা আছে এই উইডটা কভার করা না পর্যন্ত নিচ পর্যন্ত আসবে না। এর পরের ভিডিওতে আমরা এমন একটি ট্যাগ নিয়ে আলোচনা করব যেই ট্যাগটির মাধ্যমে আমরা ওয়েবসাইটে লেআউট ডিজাইন করতে পারি এবং ওয়েবসাইটে বিভিন্ন রকম আকর্ষণীয় লুক দিতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।